নমস্কার বন্ধুরা, জার্নি উইথ ইংলিশ গ্রামার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি টেন্সের একটি বিশেষ ক্লাস নিয়ে এসেছি। তো আমরা জানি ইংরেজি ভাষা শুধু ইংরেজি ভাষাই নয়, পৃথিবীর যে কোনো ভাষা শেখার জন্য সে ভাষার কিছু গঠন প্রণালী জেনে নেওয়া অতি আবশ্যক। তো ইংরেজি ভাষার ক্ষেত্রেও এই ঘটনার ব্যতিক্রম হবে না। তো ইংরেজি ভাষা শিখতে গেলে আমাদের অবশ্যই সে ভাষার টেন্স সম্বন্ধে অবশ্যই আমাদের একটা কনসেপ্ট গ্রো করতে হবে। তো যাই হোক, যে কোনো বাক্য স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে গঠন করতে গেলে অতি অবশ্যই আমাদের টেন্স চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে। তো আমি এই ভিডিও সিরিজগুলিতে টেন্স সম্পর্কীয় ক্লাসগুলি নেব এবং সেখানে প্রত্যেকটা টেন্স ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেব এবং আশা করি আমার এই ভিডিওর সিরিজগুলো দেখলে তোমরা অতি অবশ্যই উপকৃত হবে। যাই হোক, তো আমরা একটু পড়াশোনায় ঢুকে যাই। দেখো, ফার্স্ট অফ অল আমরা জেনে নেব টেন্স শব্দের অর্থ কী। হোয়াট ইউ মিন বাই টেন্স? হোয়াট ইজ দি মিনিং অফ দি ওয়ার্ড টেন্স? টেন্স শব্দটির আক্ষরিক অর্থ হলো কাল। এবারে কাল কথার অর্থ কী? কাল মানে হচ্ছে সময়, অর্থাৎ টাইম। ঠিক আছে, তো দেখো, তো টেন্স কথার অর্থ ক্রিয়ার কাল বা সময়। এবারে এই ক্রিয়ার কাল বা সময় কত প্রকারের হতে পারে? সাধারণত এই বিষয়টা জানার পূর্বে আমরা জেনে নেব যে টেন্স কথাটির মধ্যে বা টেন্সের মধ্যে দুটি পার্ট এমবেডেড থাকে। এই দুটি পার্ট কী কী? এই বিষয়টাকে আমি এভাবে ভাগ করেছি যে একটা টেন্সের মধ্যে দুটি বিষয় বা অংশ থাকে, দুটো বিষয় লুকিয়ে থাকে। কোন সেই দুটি বিষয়? এক হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্টাইল। আমরা জানি ইংরেজি ভাষায় তিনটে টাইম হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর স্টাইল কটা হয়? প্রত্যেকটা টাইমের চারটে করে স্টাইল হয়। এই চারটে স্টাইল কি কি দেখে নাও। চারটে স্টাইল হচ্ছে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এইবারে চলো দেখি আমরা কি করে। আমরা জানি ছোটোবেলা থেকে শিখে আসছি ইংরেজিতে 12টা টেন্স হয় টোটাল, তাই না? ইংরেজিতে টোটাল 12টা টেন্স হয়, ছোটোবেলা থেকে শিখেছি। তো যাই হোক, এই 12টা টেন্স কী করে আসে, অ্যাকচুয়ালি কনসেপ্টটা কীভাবে হয়, সে বিষয়টা আশা করি আজকে তোমরা বুঝে নিতে পারবে। তো দেখো, প্রত্যেকটা টাইমের সাথে এক একটা স্টাইল মিলিয়ে দাও তো, তাহলে দেখবে একটা টেন্স পেয়ে যাবে। দেখো, আমি বিষয়টি এই বক্সের মাধ্যমে বুঝিয়েছি। এই টেবিলটা যদি তোমরা পর্যবেক্ষণ করো অতি অবশ্যই বুঝতে পারবে। দেখো, টাইম প্রেজেন্ট, ওকে, এই প্রেজেন্টের সাথে আমি যদি একটা স্টাইল নিই ইনডেফিনাইট, তাহলে টেন্সটার নাম হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো বলে রাখা ভালো, এই টেন্সের আরেকটি নাম হয়, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তারপরে দেখো প্রেজেন্ট টাইম, ওর সাথে আমি আরেকটা স্টাইল কন্টিনিউয়াস নিলাম, তো নাম হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার দেখো, টাইম প্রেজেন্ট স্টাইল পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আবার টাইম প্রেজেন্ট স্টাইল পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে টেন্সটা হয়ে গেল কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পেরেছো কীভাবে টেন্সগুলো ফ্রেম হয়। এবারে আর মুখস্থ করার দরকার হবে না। যারা একদম বেসিক লেভেল, ছোটদের যেভাবে এই ভিডিওটা দেখার পরে তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির ছোটোদেরও টেন্স এভাবেই শেখাবে আশা করি। যে আর 12টা টেন্স আর মুখস্থ করাবে না, যে বলবে না বাবু ওই 12টা টেন্স মুখস্থ করো। তোমরা জাস্ট কি করাবে, ওদেরকে শেখাবে যে দেখো, টেন্সের মধ্যে দুটি অংশ থাকে, তিনটে টাইম থাকে, চারটে স্টাইল থাকে। আবার প্রত্যেকটা টাইমের চারটে করে স্টাইল হয়। তো তিনটে টাইম মুখস্থ করাবে আর চারটে স্টাইল মুখস্থ করাবে। তাহলে এক একটা টাইমের সাথে এক একটা স্টাইল যোগ করলেই, একটা টাইমের সাথে ওই চারটে স্টাইলকে ইন্ডিভিজুয়ালি যোগ করে আমরা একটা করে টেন্স পেয়ে যাব। এরকমভাবে আমরা ওদেরকে ব্যাপারটা কনসেপচুয়ালি বোঝাবো। 12টা টেন্স আর মুখস্থ করতে বলবো না, ঠিক আছে? তো সিমিলারলি পাস্ট দিয়েও আমরা চারটে পেতে পারি, পাস্ট টাইম দিয়েও চারটে টেন্স পেতে পারি এবং ফিউচার টাইম দিয়েও চারটে টেন্স পেতে পারি। এবং এটা তোমরা বক্সে নিশ্চয়ই দেখে নেবে এবং নিজেরাও তোমরা কনসেপচুয়ালি বিষয়টা সাজিয়ে নেবে। আচ্ছা, তো আজকে আমি চলে যাব আমার পরবর্তী আলোচ্য বিষয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি প্রত্যেকটি ক্লাসে
একটা করে টেন্সই আলোকপাত করব, ভিডিওটি যাতে বেশি দীর্ঘায়িত না হয় যার জন্য। তো আজকের ক্লাসে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি আমি এই ক্লাসে তোমাদের স্বচ্ছ লুসিড ক্লিয়ারলি বুঝিয়ে দেব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখন হয়, এই টেন্সের ইমপ্লিকেশন অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাইটা আমরা কীভাবে করব, এর গঠনটা কি আছে, কি করে চিনব, সমস্ত কিছুই এক এক করে আমি ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা জেনারেল ওভারভিউ অর্থাৎ ডেফিনেশন নিয়ে নেব। তো ওখানে বলা হচ্ছে, দেখো বর্তমানে কোনো কাজ সাধারণভাবে ঘটে বা হয় এরূপ বোঝালে বা নিত্যনৈমিত্তিক সত্য, চিরন্তন সত্য ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ঠিক আছে, আমরা আমাদের বাস্তব জীবনে যে কাজগুলি সাধারণভাবে করি বা যে কাজগুলো সাধারণভাবে ঘটে সেগুলোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন বালকটি বিদ্যালয়ে যায়, ঠিক আছে, সে ভাত খায়, গাছ থেকে আম পড়ে, সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো তো নিত্যনৈমিত্তিক ঘটনা বা চিরন্তন সত্য। তো দেখো এই টেন্স এবারে কনসেপচুয়ালিটি বুঝলাম, হ্যাঁ কনসেপচুয়ালি আমরা বুঝে নিয়েছি যে নিত্যনৈমিত্তিক ঘটনা, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, ধ্রুব সত্য, অভ্যাসগত সত্য, এগুলি বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ওকে, এবারে আমরা টেকনিক্যালি একটা ট্রিক শিখব। টেকনিক্যালি তুমি এই টেন্স কী করে চিনতে পারবে সেটা আমি ডিটেলসে আলোচনা করব। খুব সহজ, খুব সুন্দর একটা ট্রিক। হ্যাঁ, বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি অন্ত্যেষ্টিয় এ এবং রস্যি থাকে, হ্যাঁ বাংলা বাক্যে ক্রিয়া শেষে, কোথায় বাংলা বাক্যে ক্রিয়া শেষে আমাদের এই তিনটে প্রত্যয় খুঁজতে হবে, অন্ত্যেষ্টিয় এ এবং রস্যি। ঠিক আছে, যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা থেকে থাকে ক্রিয়ার শেষে, তাহলে সেই সেন্টেন্সটা অর্থাৎ ওই ক্রিয়াপদটা ওই ক্রিয়াপদটি যে সেন্টেন্সের অন্তর্ভুক্ত সেই সেন্টেন্সটি অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। ওকে, তো চলো এবার আমরা দেখে নেব এই ধরনের টেন্সের গঠনটা কেমন। আমরা জানি ইংরেজিতে নির্দিষ্ট একটা গঠন প্রণালী আছে, অর্থাৎ ইংরেজি বাক্যের গঠন সাধারণত এসভিও প্যাটার্ন, হ্যাঁ এসভিও অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই প্যাটার্নটা ফলো করে ইংরেজি বাক্যগুলো। আচ্ছা, তাহলে বাংলা বাক্য কী প্যাটার্ন ফলো করে? বাংলা বাক্য কিন্তু এসওভি প্যাটার্ন ফলো করে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। ঠিক আছে, তো যাই হোক আমরা এবারে কনস্ট্রাকশনটা দেখে নেব। কনস্ট্রাকশন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট, তারপর রিমেইনিং। তো এবারে আমি একটা ছোট্ট কনসেপ্ট এখানে বলে দিই, যারা একদম বিগিনার, প্রথম শিখছো তাদের জন্য অবশ্যই। সেটা হচ্ছে অবজেক্ট কাকে বলে। হ্যাঁ সে, আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, বলো তো যে সে বিদ্যালয়ে যায়, এখানে অবজেক্টকে। আচ্ছা অনেকেই হয়তো উত্তর হিসাবে আমাকে, আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, মোস্ট অফ দি স্টুডেন্টস আনসার্ড দ্যাট যে স্যার স্কুল ইজ দি অবজেক্ট অফ দিস সেন্টেন্স, বাট সরি টু সে দ্যাট স্কুল ইজ নট অ্যান অবজেক্ট অফ দিস সেন্টেন্স। স্কুল কিন্তু মোটেও অবজেক্ট নয়। টু বি মোর স্পেসিফিক, টু ব্রডলি স্পিকিং, স্কুল ইজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস, যেহেতু একটা জায়গার নাম বোঝাচ্ছে। ওকে, তো অ্যাডভার্ব তো কখনো অবজেক্ট হতে পারে না, বোঝা গেল? তো যাই হোক আমি সূত্রটা বলি, মূল কথা বলি, অবজেক্ট কী করে চিনব। বাংলা বাক্যের, হ্যাঁ বাংলা বাক্যে যে ক্রিয়াপদটা থাকবে সেই ক্রিয়াপদকে তুমি যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবে সেটাই অবজেক্ট। ওকে, তো দেখো আমরা একটা বাক্য নেব, সেই বাক্যটাকে আমরা ট্রান্সলেশন করব এবারে এই গঠন পদ্ধতির সাহায্যে। আচ্ছা তার আগে একটা উদাহরণ দিই, সে ভাত খায়, এখানে কে অবজেক্ট? ভাত অবজেক্ট। কী করে পেলে না, বাক্যের ক্রিয়াপদকে খায়, তো খায়কে প্রশ্ন করো কি খায়? ভাত খায়। শিক্ষক মহাশয় ছাত্রদের ইংরেজি পড়ান, কি পড়ান? ইংরেজি। তো ইংরেজি একটা অবজেক্ট। কাদের পড়ান? কাকে পড়ান? ছাত্রদের পড়ান, ছাত্রদেরও একটা অবজেক্ট। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে দুটো অবজেক্ট আছে, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট কী সেগুলো আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করে দেবো এক সময়, আমি এখানে ডিটেলস আলোচনা করছি না অবজেক্ট নিয়ে। তো নেক্সট দেখো আমি একটা সেন্টেন্স নিয়েছি, সেই সেন্টেন্সটিকে কী করে আমরা অনুবাদ করব প্যাটার্ন অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী, সেটা তোমাদের দেখাবো। বলছে রোহান প্রতিদিন সকালবেলায় ইংরেজি গ্রামার পড়ে। তাহলে অ্যাট ফার্স্ট ট্রান্সলেশন করার মোটামুটি কয়েকটা স্টেজ আছে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দি টেন্স অফ দ্যাট সেন্টেন্স। যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া হবে সেই সেন্টেন্সটার টেন্স নির্ণয় করা তোমার প্রথম কাজ, তাই না? তো এই টেন্স নির্ণয় করতে গেলে আমাদের ওই বাক্যের যে ক্রিয়াপদ সেখানে চলে যাব। আমরা দেখব ক্রিয়াপদের শেষে কী প্রত্যয় আছে, হ্যাঁ কী প্রত্যয়
বা বিভক্তিগুলো রয়েছে, হ্যাঁ সেই বিভক্তি প্রত্যয় দেখেই কিন্তু আমরা টেন্স নির্ণয় করতে পারি। টেকনিক্যালি সে আলোচনা করেছিলাম যে চিনিবার উপায় কী আছে। ওকে, এখানে কিন্তু সেই কনসেপ্টটা আমাদের কাজে লাগাতে হবে। তো দেখো এখানে ক্রিয়াপদটা কী আছে, পড়ে। কি ক্রিয়াপদ? পড়ে। তাহলে দেখো তো এই ক্রিয়াপদের শেষে এ সেন্সটা আছে না, এ প্রত্যয় আছে না, এ প্রত্যয় পড়ে যদিও উজ্জ কিন্তু তাও আছে কিন্তু এ, তাহলে যেহেতু এ প্রত্যয় আছে সেহেতু এই সেন্টেন্সটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে দেখো টেন্স নির্ণয় হয়ে গেল। তো আমাদের নেক্সট স্টেপ ইজ টু মেমোরাইজ ইটস কনস্ট্রাকশন। ওকে, এই সেন্টেন্সের কনস্ট্রাকশন কী আছে, গঠন প্রণালী কী, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা মনে মনে মেমোরাইজ করতে হবে এবং এই প্যাটার্ন অনুযায়ী আমরা বাক্যের শব্দগুলোকে সাজাবো। তো এই বাক্যের সাবজেক্ট কী আছে বলো, রোহান। হ্যাঁ, তো ভার্ব কী আছে, পড়ে। রিডস, রোহান রিডস। আচ্ছা, অনেকের প্রশ্ন রিডস কেন হলো? হ্যাঁ, রিডস কেন হলো, কারণ দেখো এখানে সাবজেক্ট রোহান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ করা হলো। ওকে, তো এবার দেখো ভার্বের পরে বলা হয়েছে অবজেক্ট বসাবে। কি পড়ে? ইংলিশ পড়ে। তাহলে অবজেক্ট পজিশনে ইংলিশ বসাও। তাহলে রোহান রিডস ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার অবজেক্ট। তারপরে দেখো কখন পড়ে, কি বৃত্তান্ত, সেটা বসিয়ে দেবে, এক্সটেনশন পার্টটা বা বাকি পার্টটা বসিয়ে দেবে। তাহলে এভরিডে ইন দি মর্নিং, এভরিডে ইন দি মর্নিং। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেশনটা করব। এইবারে দেখো এই বাক্যটা কিন্তু পজিটিভ সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা আমরা দিয়েছি এটা পজিটিভ সেন্টেন্স বা হ্যাবোধক বাক্য। ঠিক আছে, তো এই হ্যাবোধক বাক্যকে আমরা নেগেটিভ কীভাবে করব সেটাও আমি এখানে শিখিয়ে দেবো। তাহলে পরে কি হবে, তোমরা একটা বাক্য থেকে 5টা বাক্য গঠন জানতে পারবে। ঠিক আছে, দেখো নেগেটিভ করলে এখানে কী করতে হয়, ডাজ নট নিয়ে আসতে হবে। কারণ কি, এখানে দেখো যখন কোনো সাধারণত কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে ওই বাক্যের অক্সিলারি ভার্বের পরে অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্ব, সেগুলির পরে নট বসাতে হয়। এবার প্রশ্ন হচ্ছে যে বাক্যে হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব, অক্সিলারি ভার্ব না থাকবে সেই বাক্যকে নেগেটিভ করতে গেলে কি করব, সেই বাক্যকে নেগেটিভ করতে গেলে ডু ভার্ব নিয়ে আসবো বাইরে থেকে। হ্যাঁ, ডু ভার্ব। এবার ডু ভার্বের 3টে ফর্ম হয়, ডু, ডাজ, ডিড। হ্যাঁ, তো এখানে ডু ভার্বের ডাজ ফর্মটা আমরা নিয়েছি কেন বলো তো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো, তাই ডাজ নিতে হবে। হ্যাঁ, এখানে দেখো অক্সিলারি ভার্ব নেই, রোহান রিডস ইংলিশ গ্রামার, যার জন্য এখানে আমাদের ডু ভার্ব নিয়ে আসতে হবে। ডু ভার্বের ডাজ ফর্মেটটা নিয়ে আসবো, কারণ রোহান তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ নিয়ে আসলাম। তারপর নট বসিয়ে দেবো, রোহান ডাজ নট রিড ইংলিশ গ্রামার এভরিডে ইন দি মর্নিং। ঠিক আছে, নেক্সট দেখো এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো, ইয়েস নো কোশ্চেন বানাবো। ইন্টারোগেটিভ বাক্য দু প্রকারের হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো দু প্রকারের হয়ে থাকে, ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো যেসব প্রশ্নের উত্তর তুমি ইয়েস অথবা নো এর মাধ্যমে দিতে পারো সেগুলো ইয়েস নো কোশ্চেন। যেমন যদি বলি, ধরো তুমি কি সাঁতার কাটতে পারো, ক্যান ইউ সুইম, ক্যান ইউ সুইম, ক্যান ইউ ড্র পিকচার। তো এই যে প্রশ্নগুলো, তুমি এই প্রশ্নের উত্তর আমাকে দেবে হ্যাঁ অথবা না এর মাধ্যমে, তাহলে একটা সম্পূর্ণ উত্তর আমি পেয়ে যাব। তো এইগুলো হচ্ছে কি বলো তো, এগুলো ইয়েস নো কোশ্চেন। ওকে, তো যাই হোক, তো আমরা এবারে এই যে ওই বাক্যটাই সেটাকে ইয়েস নো বানাবো। ইয়েস নো বানাতে গেলে কী করতে হয়, প্রথমে অক্সিলারি ভার্বটা বসাবে, অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব, এখানে ডু ভার্বটা কী আছে, ডাস। তারপরে সাবজেক্ট বসাবে, সাবজেক্ট কী আছে, রোহান। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ডাজ রোহান, তারপরে মেইন ভার্ব বসাবে কী আছে, রিড, ডাজ রোহান রিড, তারপর অবজেক্ট বসাবে ইংলিশ গ্রামার, তা বাকি অংশ বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে গঠনটা কেমন হয় তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো যে ইয়েস নো কোশ্চেনের গঠন হচ্ছে ডু ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা মোডাল ভার্ব, যেখানে যেটা থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনের প্যাটার্ন। আচ্ছা, এবারে আসছি ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন মানে কি, যেসব প্রশ্নের উত্তর আমরা ইয়েস অথবা নো এর মাধ্যমে দিতে পারি না, দিতে হলে পরে অ্যান্সার দিতে হলে পরে কিছু কথা, কিছু ওয়ার্ডে সেই অ্যান্সারগুলো আমাদের দিতে হয়। তাহলে দেখো এই সেন্টেন্সটা দিয়ে যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন ফ্রেম করি তাহলে কি হবে বলো তো, হোয়াই দিয়ে করতে পারি। ডাব্লিউএস ট্যাগ লাগবে আমাদের ডাব্লিউএস কোশ্চেন বানাতে গেলে, তো ডাব্লিউএস ট্যাগের মধ্যে কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, হোয়াইটা নিয়ে আসতে পারি। কেন রোহান সকালবেলায় গ্রামার পড়ে, ইংরেজি গ্রামার পড়ে, তাহলে হোয়াই দিলাম। তো হোয়াইয়ের পরে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে, অক্সিলারি ভার্ব অথবা ডু ভার্ব অথবা হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব, যেখানে যেমন থাকবে, যে বাক্যে যেমনটা থাকবে। তাহলে এখানে তো ডাজ ভার্ব আছে, ডু ভার্ব আছে, তাহলে আমি হোয়াইয়ের পরে ডাজ বসিয়ে নেব, হোয়াই ডাজ, তারপরে সাবজেক্ট বসাবে, হোয়াই ডাজ রোহান, তারপরে মেইন ভার্ব বসাবে, হোয়াই ডাজ রোহান রিড ইংলিশ গ্রামার এভরিডে ইন দি মর্নিং। বোঝা গেল, খুব সহজ প্যাটার্ন ফলো করবে। গঠনটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডটা, তারপরে একটা অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব বা ডু ভার্ব বসাবে, তারপরে সাবজেক্ট বসাবে, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের প্যাটার্ন।
নেক্সট দেখো ইন্টারোগেটিভ কোশ্চেন। ইন্টারোগেটিভ কোশ্চেন কী করবে বলো তো, ওই যে ইয়েস নো কোশ্চেনটা আছে না, ইয়েস নো কোশ্চেন বানিয়েছিলে, দেখো ডাজ রোহান রিড ইংলিশ গ্রামার এভরিডে ইন দি মর্নিং, এই যে সেন্টেন্সটা, এটাকেই তুমি কী করবে, ওই ডাজের সাথে নট যোগ করে দেবে, ডাজ নট। এবার এখানে প্রশ্ন হচ্ছে, একটা কথা আছে যে ডাজ নটটা তোমাকে কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে, শর্ট ফর্ম। এই দেখো এখানে ডাজেন্ট, উচ্চারণটা ডাজেন্ট হয়ে যাবে, তাহলে ডাজেন্ট রোহান রিড ইংলিশ গ্রামার এভরিডে ইন দি মর্নিং, জাস্ট ইয়েস নো কোশ্চেনের প্রথমে যে অক্সিলারি ভার্বটা থাকবে তার সাথে নট যোগ করে দিলেই ইন্টারোগেটিভ পেয়ে যাবো। ইন্টারোগেটিভের বাংলা করলে কেমন হয় বলো তো, এরকম একটা সেন্স দেবে যে রোহান কি প্রত্যেকদিন সকালবেলা ইংরেজি গ্রামার পড়ে না, এরকম একটা সেন্স দিচ্ছে। এই বাক্যের মধ্যে ইন্টারোগেটিভ সেন্সটাও আছে, প্রশ্নের সেন্সটাও আছে, আর নেগেটিভ সেন্সটাও আছে, তার জন্য এটার নাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে দেখো আমি একটা ট্রান্সলেশন থেকে তোমাদের কতগুলো ট্রান্সলেশন শেখালাম। প্রথমত পজিটিভ শেখালাম, নেগেটিভ শেখালাম, ইন্টারোগেটিভ শেখালাম, ডাব্লিউএস শেখালাম, আবার ইয়েস নো শেখালাম। তো টোটাল 5টা বাক্য হয়ে গেল সেম ইনপুট দিয়ে, সেম ম্যাটেরিয়ালস দিয়ে। ওকে, তো দেখো পরবর্তী বাক্যটা দেখো, মেয়েটি শুয়লা স্বরে গান গায়, দি গার্ল সিংস আ সং মেলোডিয়াসলি। এখানে সাবজেক্ট কী আছে, দি গার্ল, তারপর ভার্ব কী আছে, সিং। তো সিংয়ের সাথে এস যোগ করা হয়েছে কেন, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো গার্ল সিংস কি, তারপরে অবজেক্ট বসাও, এখানে অবজেক্টকে কী গায়, ভার্বকে প্রশ্ন করো তো, ভার্বকে গাওয়া, কী গায়, তাহলে গান গায়, এ সং অবজেক্ট, তাহলে দি গার্ল সিংস আ সং, কেমনভাবে গায়, মেলোডিয়াসলি, শেষে বসিয়ে দেবে অ্যাডভার্ব। ওকে, তো দেখো পরবর্তী পার্টটা একটু লেন্দি ক্লাসটা হবে, তো সব ধৈর্য নিয়ে দেখতে হবে, ধৈর্য নিয়ে না দেখলে তোমরা শিখতে পারবে না। যাদের শেখার মানসিকতা বা ইচ্ছে আছে তারা অবশ্যই ভিডিওটি দেখো, তোমরা অবশ্যই উপকৃত হবে। দেখো বিভিন্ন ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রয়োগ আমি দেখিয়েছি এখানে। চিরন্তন সত্য বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, ঠিক আছে। তো চিরন্তন সত্য কোনগুলো, দি সান রাইজেস ইন দি ইস্ট, দি আর্থ ইজ রাউন্ড, চিরন্তন সত্য, ইটার্নাল সত্য, ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, কোনো রকম সন্দেহ নেই এই বিষয়ে আমাদের। আচ্ছা, নেক্সট অভ্যাসগত সত্য বোঝালেও, সরি এখানে স্পেলিংটা ভুল আছে, অভ্যাস হতো এখানে, অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ। ওকে, হ্যাবিচুয়াল ট্রুথ, তাহলে কারো অভ্যাস বোঝালে, হ্যাবিচুয়াল ট্রুথ বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। হি ওয়াক্স এভরিডে ইন দি মর্নিং, সে প্রত্যহ সকালবেলায় হাঁটে, এটা অভ্যাসগত সত্য। আচ্ছা, নেক্সট কে দেখো, বৈজ্ঞানিক পর্যবেক্ষণমূলক পরীক্ষামূলক সত্য বোঝালেও এই টেন্স হয়। তাহলে দেখো সায়েন্টিফিক অবজারভেশনাল এক্সপেরিমেন্টাল ট্রুথ বোঝালে এই টেন্স হয়। আমি একটা বাক্য নিয়েছি, জল 0°C উষ্ণতায় জমে বরফে পরিণত হয়, তাহলে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0°C টেম্পারেচার। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। অ্যান্ড ফাইনালি যে প্রয়োগটা দেখাবো সেটা হচ্ছে হিস্টোরিক্যাল পাস্ট। যেমন কালিদাস মালবিকাগ্নিমিত্রম রচনা করেছিলেন, ও করেছেন কিন্তু অতীতে, কিন্তু এই যে ঐতিহাসিক ঘটনা, তো এইগুলো ঐতিহাসিক ঘটনাগুলোকে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেও ট্রান্সলেশন করতে পারি, যদিও সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যেমন ধরো আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, এগুলো ঐতিহাসিক সত্য, ঐতিহাসিক ব্যাপার, হিস্টোরিক্যাল ট্রুথ আর কি বলতে পারি, তো এগুলোকে বলে হিস্টোরিক্যাল পাস্ট। ওকে, তো এটাকে আমি করলাম, দেখো কালিদাস কম্পোজেস মালবিকাগ্নিমিত্রম, আর আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া, হওয়া উচিত ছিল ইনভেডেড, দুটোই ঠিক, বাট এটা আমরা করতে পারি, ঐতিহাসিক ঘটনাকে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে করা যেতে পারে। ওকে, তো আজকের কন্টেন্টটা এটুকুই ছিল, ম্যাটেরিয়ালস এটাই ছিল, সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোকপাত করলাম। তো পরবর্তী ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে ডিটেল আলোচনা করব। তোমরা অবশ্যই বাড়ির ছোটোদের হোক বা তোমাদের কোনো বেসিক কোনো প্রবলেম থাকলে ভিডিওটা দেখো, ভালো করে বোঝো, অবশ্যই উপকৃত হবে, টেন্সের বেসিক সম্পর্কে বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আমি অবশ্যই ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে উপস্থাপন করার। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।